And you have to be in the field. Other time आप विदेश में रहो तो पॉलिटिक्स कैसे होगा? বুধবার মুম্বাই থেকে দফায় দফায় কখনো কংগ্রেস আবার কখনো নাম না নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর 24 ঘন্টা কাটার আগেই এবার একই পথে হাঁটলেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তার নিশানাতেও কংগ্রেস, তার নিশানাতেও নাম না করে সে রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর টুইট করে বলেন, শক্তিশালী বিরোধী শক্তি গড়ে তুলতে কংগ্রেসের ভাবধারা এবং ব্যাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কংগ্রেসের নেতৃত্ব কোনো ব্যক্তির ঐশ্বরিক অধিকার নয়, বিশেষ করে যখন গত 10 বছর দল 90% ভোটেই পরাজিত হয়েছে। শুধু এখানেই থামেননি পিকে, তাৎপর্যপূর্ণভাবে টুইটের শেষে গণতান্ত্রিকভাবে বিপক্ষের নেতা নির্বাচনের আহ্বানও জানিয়েছেন তিনি। পিকের এই টুইট সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, কিন্তু প্রশ্ন উঠছে ভোট কুশলী প্রশান্ত কিশোর হঠাৎ করে এমন টুইট করতে গেলেন কেন? 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফল ভালো না হওয়ার পর প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে চুক্তি করে রাজ্যের শাসক দল। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের পর চুক্তির মেয়াদ 2024-এর লোকসভা ভোট পর্যন্ত বাড়িয়েছে তৃণমূল। অন্যদিকে বিধানসভা ভোটে জয়ের পর থেকেই জাতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হয়ে উঠতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরা ও গোয়ায় সংগঠন বিস্তারের তৎপরতা শুরু করেছে এ রাজ্যের শাসক দল। এমনকি কংগ্রেসের একঝাঁক প্রাক্তন সাংসদ নেতাকে দলে নিয়েছে তৃণমূল। গোয়ায় লুইজিনহো ফলেইরো কিংবা মেঘালয়ের মুকুল সাংমান মতো প্রাক্তন কংগ্রেস নেতা স্পষ্ট করে দিয়েছেন তাদের তৃণমূলে আনার ক্ষেত্রে কথাবার্তা চালিয়েছিলেন প্রশান্ত কিশোরী। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন তাঁর হয়ে ভোট কৌশল নির্ধারণের কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। 2014 সালে লোকসভা ভোটেও মোদীর হয়ে ভোট কৌশল স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এখন প্রশান্ত কিশোর তৃণমূলের ভোট কুশলী। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর যখন তৃণমূলের ভোট কুশলী হয়ে কংগ্রেসকে আক্রমণ করছে, তখন তার নেপথ্যে বিজেপির চক্রান্তের হাত দেখছে কংগ্রেস। কংগ্রেসকে বাদ দিয়ে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করার চেষ্টা হচ্ছে। সুতরাং সবটাই হয়ে যাচ্ছে একটা বিপুল একটা কনস্পিরেসি একটা তৈরি হয়ে গেছে, এবং সেই কনস্পিরেসির মূল কেন্দ্রবিন্দুতে বসে আছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি। তারা ভালো করে জানে বিশাল ভারতবর্ষে কংগ্রেসের ভূমিকা কতখানি তীব্র এবং কিভাবে প্রসারিত। সেটাকে যদি আঘাত করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে দিয়ে আঘাত করাটাই হচ্ছে মোক্ষম সময় এবং মোক্ষম জায়গা, এবং সেটা তারা নির্বিবাদে করছেন। মমতা ব্যানার্জি মহোদয়ার কোনো ফ্রন্ট করার ইচ্ছা নেই। ওর কাছে একটাই এজেন্ডা, নেপোয় মারে দই। যদি এই ফাঁকতালে গড়ে বিকল্প নেতা হতে পারে, প্রধানমন্ত্রী হওয়া তো স্বপ্ন, তিনি নেপোয় মারে দই এই তালে উনার যে পরামর্শদাতা আছেন তিনি আজকেও টুইট করেছেন, তিনি তার এখন এজেন্ডা হচ্ছে যে কংগ্রেসকে দুর্বল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এস্টাবলিশমেন্ট করা। তা সবাই জানে। আর এই সমস্ত ফ্রন্ট মুখে বিজেপিকে সরানোর কতটুকু ইচ্ছা অনিচ্ছা জানি না, নিজের প্রবল ইচ্ছা আছে। নবান্ন আর ভালো লাগছে না, দিল্লি যেতে হবে। মাসচারেক আগে হঠাৎই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। সেই বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন খোদ সোনিয়া গান্ধী। কিন্তু শেষ অবধি প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান হয়ে ওঠেনি। এরপর থেকে নানা সময় কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর। লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাঁর ছেলের নাম জানানোর পর রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা গান্ধী। তাকে গ্রেফতার করে পুলিশ। উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। क्या कर रहे हो? कुछ नहीं किया। ये गिरफ्तार कर रहे हो? ये क्या? क्या है ये? রাহুল গান্ধীও সেখানে পৌঁছন। ঠিক সেই সময় কংগ্রেসকে কটাক্ষ করেন প্রশান্ত কিশোর। রাহুল গান্ধীর দলকে গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে উল্লেখ করে তিনি টুইট করে বলেন, লখিমপুর খেরির ঘটনায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের দ্রুত স্বতঃস্ফূর্ত পুনরুজ্জীবনের সম্ভাবনা দেখে যারা উচ্ছ্বসিত তাদের জন্য বড় মন খারাপ অপেক্ষা করছে। দুর্ভাগ্যবশত এই প্রাচীন দলের গভীর বদ্ধমূল সমস্যা ও কাঠামোগত দুর্বলতার কোনো চটজলদি সমাধান নেই। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়া সফরে, ঠিক তখনই ফের একবার কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির উজ্জ্বল ভবিষ্যতের হয়ে সওয়াল করেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। Is going to be the center of the Indian polity, whether they win, whether they lose, like it was for first 40 years for Congress. BJP is going nowhere.
Once you secure 30% plus vote at India level, you are not going away in a hurry. So do not ever get into this trap that people are getting angry and they will throw away Modi. Maybe they will throw away Modi, but BJP is not going anywhere. They are going to be here. You have to fight it out for next many decades. সেই সময় নাম না করে রাহুল গান্ধীর সমালোচনা করেন প্রশান্ত কিশোর। BJP is not going anywhere. They are going to be here. You have to fight it out for next many decades. It's not going in a hurry. So that is where the problem lies with Rahul Gandhi probably. He thinks it's just matter of time when people will throw him away. That's not happening. এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসকে আক্রমণ করছে, তখন ফের একই সুরে সরব প্রশান্ত কিশোর। কংগ্রেস অনেকবারই কিন্তু 90% কেন তারও বেশি সিট হারিয়ে ভারতবর্ষের রাজনীতিতে দারুণভাবে দণ্ডায়মান হয়েছে নতুন করে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটি সিট পেয়েছিলেন, 90% সিট হেরে গিয়েছিলেন, আবার তিনি উঠে দাঁড়িয়েছেন। কি করে প্রশান্ত কিশোর এ কথা বললেন এটা আমার মাথায় ঢুকছে না। ওনার অভিজ্ঞান সম্পূর্ণ ভুল, এটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই। বিকল্প মঞ্চকে শক্তিশালী করার ফর্মুলা তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দিয়েছিলেন, স্টিয়ারিং কমিটি হোক, যৌথ ন্যূনতম কর্মসূচি হোক, কিন্তু তারা তার রেসপন্ড করেননি, সাড়া দেননি। তো তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না, তৃণমূল নিজের শক্তি নিশ্চিতভাবেই সেটা সম্প্রসার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিকল্প শক্তির ভর কেন্দ্র হয়ে গিয়েছেন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তির ভর কেন্দ্র। তো সেই জায়গাটা কংগ্রেসের উপর মানুষ যদি আস্থা রাখতে না পারেন এবং কংগ্রেস যদি পরের পর ইলেকশনে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, সেই শূন্যতাটা তো বিজেপিকে ভরাট হতে দেওয়া যায় না, সেই জায়গাটা তৃণমূল ভরাট রাখার চেষ্টা করছে। বিরোধী জোটের নেতৃত্ব কারা দেবে একেবারে পরিষ্কার। আজকে তৃণমূল কংগ্রেস কার্যত খারিজ করে দিল যে বিরোধী জোটের নেতৃত্ব শুভমা সোনিয়া রাহুল গান্ধী দিতে পারবেন না, এমন একজন দিতে পারবেন ডেরেক ওব্রায়ানের ভাষায় স্ট্রংগেস্ট অ্যান্ড মোস্ট এক্সপিরিয়েন্স ফেস, অর্থাৎ মুখকে, সেইটা নিয়ে আর বোধহয় কোনো সংশয় রইল না। এই ছবি দুটো পাশাপাশি রেখে আমরা যদি 24-এর দিকে তাকাই, কিরাম লাগছে ছবিটা? শুভময় মৈত্রের সময় শুরু এখন। হ্যাঁ, সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে, ধরুন আমরা যদি বাইরের থেকে দেখি, তৃণমূল সত্যিকারের যেটা ভাবছে সেটা তো আমরা জানি না, সেটা তাদের দলের যারা কর্মকর্তা আছেন তারা জানেন। সেক্ষেত্রে মূল দুটি বিষয়, এক হচ্ছে ভারতবর্ষের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা, এবং দ্বিতীয় হচ্ছে যে নরেন্দ্র মোদীর যে শাসিত বিজেপি সরকার সেটাকে পরাজিত করা। এবার এমন কিন্তু হতেই পারে যে এই দুটো জিনিস একসঙ্গে চলল না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হয়তো বিরোধী দল হিসেবে ভারতে প্রতিষ্ঠা পেল, কিন্তু তার ফলে ভোটের যে বিন্যাস সেটা এমন হয়ে গেল যে 2024 নির্বাচনে নরেন্দ্র মোদী বা বিজেপির জয় আরো সহজ হয়ে গেল। আবার উল্টো দিকটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে গেল এবং তার পেছনে সমস্ত রাজনৈতিক দল চলে এলো। একটা পোস্ট পোল বা প্রিপোল অ্যালায়েন্সের পর তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভারতে একটা বিরোধী সরকার গঠন করলো। খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে এই দ্বিতীয়টির সম্ভাবনা কম, প্রথমটির সম্ভাবনাও কম সারা ভারতের ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে চটজলদি রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এরকম প্রচুর বড় বড় রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রচুর প্রভাব বিস্তার করবে আগামী 2 বছরে। এটা একটু কষ্ট কল্পনা। এটা কি কোথাও এই সম্ভাবনার জন্ম দিচ্ছে বিশ্বনাথ দা যে বিজেপি বিরোধী জোট দুটো হলো, একটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক জোট আর একটা কংগ্রেস কেন্দ্রিক, রাহুল গান্ধী কেন্দ্রিক বা সোনিয়া গান্ধী কেন্দ্রিক জোট? আমি বলছি যে সেক্ষেত্রে দুটো জোটে যদি বিরোধী শক্তি ভেঙে যায়, তাহলে আবার এই ত্রিপুরার আগরতলায় যা হয়েছে 2024-এ জাতীয় স্তরে তার একটা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে কি? দেখুন, তৃণমূল কংগ্রেসের আজকে ওয়ার্কিং কমিটির মিটিং এর পরে একেবারে দায়িত্বহীন ভাষায় তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারা পরিষ্কার করে বলছেন তারাই দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠতে চান, যেটা আমার ভাষায় কংগ্রেসকে টেক ওভার করা। ফলে সেই টেক ওভার করবার যে রাজনীতি শুরু হয়েছে সেটা আরো বেশি আগামী দিনে তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিতে চাইছেন এবং দেশের প্রধান মুখ হয়ে উঠতে চাইছেন। এখানেই আমার মনে হচ্ছে যে 24-এর দিকে তাকালে আপনি তৃণমূলের সাথে কংগ্রেস বা অন্য দলের একটা লক্ষ্যগত তফাৎ দেখতে পাবেন। অন্য অনেক বিরোধী দল, বিজেপি বিরোধী দলরা চাইছে ইমিডিয়েটলি নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে, হারাতে চাইছে। আর তৃণমূল কংগ্রেসের কিন্তু লক্ষ্যটা হলো দুটো লক্ষ্য। প্রথম লক্ষ্য হলো দেশের বিরোধী দল হওয়া, দ্বিতীয়
স্তরের লক্ষ্য হলো নরেন্দ্র মোদীকে হারানো। মানে এমন হতেই পারে 24-এর যে লক্ষ্য অর্জন তৃণমূলের পক্ষে সম্ভব হতেই পারে যে কংগ্রেসকে অপসারণ করে তারাই প্রধান মুখ হয়ে গেল, প্রধান বিরোধী দল হয়ে গেল, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতা টিকে থাকলো 24 সালে। প্রশান্ত কিশোর কে? রাজনীতিবিদ? মানুষের সঙ্গে থেকেছেন? ভোট ব্যবসায়ী, ভোট দালাল, টাকা নিয়ে ভোট ম্যানেজমেন্ট করে দেওয়ার লোক। এইটা এতদিন করেছিলেন মোদির হয়ে, তারপরে করেছেন নীতিশ কুমারের হয়ে, এখন মমতা ব্যানার্জির হয়ে তিনি ভোটের দালালি করছেন। 500 কোটি টাকার কর্পোরেট ব্যবসা, 500 কোটি টাকা দিয়ে মোদিজির পর এখন মমতার হয়ে ভোট ব্যবস্থা করে দেবেন। সে 500 কোটি টাকা বাড়তে বাড়তে এখন 1500, 1400, 1600 কোথায় গিয়ে পৌঁছেছে কেউ জানে না। आदरणीय ममता जी का हम सम्मान करते हैं, वो युवा कांग्रेस से निकली हैं, परंतु ये वही आदरणीय ममता जी हैं जिन्होंने 1999 में बीजेपी और एनडीए ज्वाइन कर ली थी और वाजपेयी जी की सरकार में रेल मंत्री बन गई थी और 2001 के आखिर में फिर कांग्रेस के साथ मिल गई। 4-4 बार आप एनडीए में जाओ, 3-3 बार, और 2-2, 3-3 बार आप कांग्रेस के साथ आओ और फिर हमें असूलों का पाठ पढ़ाओ, ये अनुचित है। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার কার্যত সেখান থেকেই শুরুটা করলেন প্রশান্ত কিশোর। তৃণমূল নেত্রীর মতো তাঁরও নিশানায় সেই কংগ্রেস। বুধবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার পর সোনিয়া গান্ধী নেতৃত্বাধীন ইউপিএ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন ইউপিএ বলতে কিছুই নেই। शरद जी सबसे सीनियर नेता है यूपीए के, आपको लगता है कि शरद जी को आप यूपीए का नेतृत्व करना चाहिए, चेयरमैन बनाना चाहिए? अरे क्या यूपीए? अभी यूपीए नहीं है, यूपीए क्या है? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেই তেলে বেগুনে চটেছে কংগ্রেস। বৃহস্পতিবার তারা পাল্টা তৃণমূল নেত্রীকে মনে করিয়ে দিয়েছে একসময় এই ইউপিএরই শরিক ছিলেন তিনি। সেই সঙ্গে মমতা এখন মোদির থেকে অনুপ্রেরণা পাচ্ছেন কিনা সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। उन्होंने तो यूपीए से 2012 में इस्तीफा दे दिया, तो वो यूपीए के बारे में बयानबाजी क्यों कर रही हैं? उनका प्रेरणा स्रोत जो एक समय में इंदिरा जी, राजीव जी थे, कांग्रेस पार्टी की विचारधारा थी, तो कहीं ना कहीं वो फांसीवादी सोच जिससे वो लड़ने की बात करती हैं, वो फांसीवादी सोच ही उनकी प्रेरणा तो नहीं बन गया? कांग्रेस के ड्रॉइंग रूम पॉलिटिक्स छाड़ते হবে, না হলে বিরোধী যে অ্যাক্টিভিটি সেটা সাফার করছে। সত্যি কথা কি কংগ্রেসের সেই ক্রেডিবিলিটি আছে, এটা আজ নিশ্চয়ইভাবে দেশের মানুষ ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তার পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করলেও পাওয়ারের দলের প্রবীণ নেতা নবাব মালিকের গলায় আবার শোনা গেছে উল্টো সুর। বৈঠকের আগেই তিনি দাবি করেন काँग्रेसके छाडा विरोधी जोट संभव नय आणि काँग्रेस शिवाय कुठलेही विरोधकांचा मोर्चा होऊ शकत नाही अशी पण भूमिका पवार साहेबांनी आधी पण मांडलेली आहे। पण राष्ट्रवादी काँग्रेस पक्षाची स्पष्ट भूमिका आहे की विरोधकांची मूठ बांधली पाहिजे। जर शिवसेना काँग्रेस सोबत येऊ शकताय तर टीएमसी आणि काँग्रेस एक विचारधारेची लोक आहे। নবাব মালিক যিনি একই সঙ্গে পার্টির মুখপাত্র বটে, সেই মুখপাত্র বলছেন যে কংগ্রেস ছাড়া শরদ পাওয়ার মনে করেন কোট আনকোট কংগ্রেস ছাড়া বিরোধী জোট সম্ভব নয়। এইখানে কোথাও একটা ফারাক কি দেখা যাচ্ছে পার্থদা? পার্থ ভৌমিকের সময় শুরু এখন। প্রথম কথা হচ্ছে রিজুবাবু যেটা বললেন আমি সেখান থেকে শুরু করতে চাইছি। বেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির অফিস থেকে বেরিয়ে এসে বিজেপিকে আক্রমণ করার সাথে সাথে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন একটাই কারণে, যে ভারতীয় জনতা পার্টি যখন বিরোধীদের সঙ্গে রাজনীতিতে লড়াই করতে না পেরে হেরে গিয়ে প্রতিহিংসামূলক আচরণ করছে, তখন ভারতবর্ষের প্রধান বিরোধী দল রাস্তায় নেমে আন্দোলন না করে বাড়িতে বসে রয়েছে, টুইটের মাধ্যমে তারা রাজনীতি করছে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান অভিযোগের জায়গা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, কেউ লড়াই করতে না চাইলে আমরা কি জোর করে লড়াই করাবো? আমরা শরদ পাওয়ারের সাথে আমাদের কোনো ডিফারেন্স নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারংবার বলেছেন সম মনোভাবা সম্পন্ন দল যারা ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। শুধু টুইটে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে না, লড়াইটা করতে হবে ময়দানে নেমে। কংগ্রেসকে তৃণমূল দুর্বল করছে না, কংগ্রেসের যে নেতারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়
তারা বুঝেছে কংগ্রেসের এই যে জাতীয় নেতৃত্ব যার কাঁধে, তার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না, অতএব তারা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম খুঁজছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে তারা বেছে নিয়েছেন। আমার দুটো পার্থদা বলছেন যে কংগ্রেসকে নিয়ে চলবে না। আমি বলছি, আমি যদি আরো আমার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, সেটা হচ্ছে এনসিপির সঙ্গে 26শে জুন শরদ পাওয়ার নিজে বলছেন যে কোনো শক্তিশালী জোট যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই কংগ্রেসকে সঙ্গে নিতে হবে। 30শে অক্টোবর সঞ্জয় রাউত শিবসেনার তরফে বলছেন যে 2024 সালে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় আসবে। আর আজকে নবাব মালিক বলছেন যে শিবসেনা এবং কংগ্রেস, যাদের আদর্শগত কোনো মিল নেই, শিবসেনা আর কংগ্রেস যদি একসঙ্গে চলতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একসঙ্গে চলতে পারবে না কেন? একই বিচারধারার দুটো দল। পার্থদা, আমি তো এই কথাটাই, আমরা কিন্তু বারংবার, আজকেও মমতা ব্যানার্জি বলেছেন যে লড়াই করতে হবে। আমরা লড়াই করা কংগ্রেসকে ময়দানে দেখতে চাই, আমরা টুইট করা কংগ্রেসকে ময়দানে দেখতে চাই না। রিজু ঘোষাল, ময়দানে লড়াই করা কংগ্রেসকে চায় তৃণমূল, টুইট করা কংগ্রেসকে নয়। মজাটা হচ্ছে ময়দানে লড়াই করা কংগ্রেসকে চায়ের কথা বলছে পার্থদা ঠিকই, কিন্তু ময়দানে লড়াই করা কংগ্রেস কিন্তু লখিমপুর খেরিতে ছিল, ময়দানে লড়াই করা কংগ্রেস কিন্তু সিংহু সীমান্তে ছিল, তিরকিত সীমান্তে ছিল। তৃণমূল কংগ্রেস কোথায় ছিল? কেন বারবার করে যখন লখিমপুর খেরির ঘটনা ঘটে যাওয়ার পর, হাতরাস ঘটে যাওয়ার পর যখন কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকানো হচ্ছে, সেখানে কংগ্রেস ময়দানে নেই, কিন্তু মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যখন সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে গিয়ে দেখা করার জন্য, এইটাই দিস ইজ দ্য ফ্যালাসি। আপনার দল এনসিপি একেবারে স্পষ্ট করে আজকে মালিক তিনিও বলে দিয়েছেন যে শরদ পাওয়ার মনে করেন যে সমস্ত মনোভাবাপন্ন দলের একসঙ্গে লড়াই করা উচিত এবং কংগ্রেসকে ছাড়া এই লড়াই সম্ভব নয়। আমি বলছি এইখানে কোথাও একটা সূক্ষ্ম ফারাক আছে কিনা, এটা তো একটা প্রশ্ন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা ঠিক উল্টো দিক থেকে, মানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2021 সালে ক্ষমতায় যে তিনি এসেছিলেন সেটা শুধু তো বিজেপির বিরুদ্ধে লড়াই করে নয়, কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করে। আপনারা এনসিপি যেহেতু মহারাষ্ট্রে সরকার চালাচ্ছেন কংগ্রেসের সমর্থনে, সেহেতু কংগ্রেসকে বারবার সঙ্গে রাখা, কংগ্রেসের সঙ্গে পথ চলার অঙ্গীকার করা, এটা আপনাদের রাজনৈতিক বাধ্যবাধকতা। তার কারণ কংগ্রেসকে ছাড়া মহারাষ্ট্রে আপনাদের সরকার চলবে না। প্রবোধবাবু, সময় শুরু এখন। এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে, কিন্তু মূল লক্ষ্য যদি হয় যে বিজেপিকে 2024 সালের নির্বাচনে পরাস্ত করা, ক্ষমতা থেকে চ্যুত করা, তাহলে বাস্তব রাজনীতি যেটা বলছে যে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করতে না পারলে সেই কাজে কিন্তু সফল হওয়া যাবে না। তার মানে হয়ে যাবে এটা কি, তিনটে ফ্রন্ট হয়ে যাবে। বিজেপির একটা ফ্রন্ট হবে, এদিকে আরেকটা ফ্রন্ট হবে, কংগ্রেসের নেতৃত্বে আরেকটা ফ্রন্ট হবে। এইভাবে যদি ভোট ভাগাভাগি হয় তাহলে কিন্তু এটা বিজেপির পক্ষেই লাভ হবে। সেই জন্য পাওয়ার সাহেব, শরদ পাওয়ার, তিনি বরাবরই বলে আসছেন যে কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট যদি করা হয় তাহলে সেটা মানে সাফল্য অর্জন করার পক্ষে অন্তরায় হবে। সুতরাং মহারাষ্ট্রে যে সরকার আছে বলে কংগ্রেসকে আমরা সমর্থন করতে বাধ্য হচ্ছি, এটা বাধ্যবাধকতা, এটা কিন্তু তা না। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশল, যে মূল লক্ষ্যটা কি, বিজেপিকে ক্ষমতা থেকে হটানো। বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে গেলে তাহলে এইটা পারা যাবে কিনা, কারণ কংগ্রেসের সাথেও কিছু দল থাকবে, হ্যাঁ, কংগ্রেস থাকবে, ডিএমকে থাকবে, অন্ধ্রতে জগনমোহন রেড্ডি থাকবে, আরও কেউ থাকবে। তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে ভোট তো তিনটে ভাগ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তো বিজেপির সুবিধা হয়ে যাবে। সেই জন্য পাওয়ার সাহেব যে কথাটা বলছেন বারে বারে, যে সমস্ত বিজেপি বিরোধী দলকে একত্রিত করে লড়তে হবে। প্রদীপবাবু, আমি বলছি যে তাহলে এইখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মতের ফারাকটা, এটা তো বিজেপি বিরোধী জোটের ক্ষেত্রে সব দল অন্তত কিছু কিছু ইস্যুতে এজেন্ডা ভিত্তিক হলেও একমত হওয়াটা জরুরি। এখান থেকে এনসিপি বা তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নেয়া বা না নেয়া নিয়ে যে মতভেদটা আজকে গোটা দিন দেখা গেছে, স্টুডিওতেও দেখা যাচ্ছে, সেই ফারাকটা, সেই ফাটলটা জুড়বেন কি করে প্রবোধবাবু? সেটা ধাপে ধাপে আলাপ আলোচনার মাধ্যমে বাস্তব রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে আসতে হবে। বুধবার শিল্পপতিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেও ওঠে রাজনীতি প্রসঙ্গ। আলাপচারিতার সময় তৃণমূল নেত্রী বলেন, বামফ্রন্টের জমানায় কংগ্রেস ও সিপিএম এর মধ্যে সমঝোতা ছিল, ফলে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস লড়াই করত না।
কিন্তু মানুষের প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ ছিল, তাই সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল তৈরি করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, এই মন্তব্য করে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে তিনিই আসল কংগ্রেস, জানিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মাথায় যেটা রয়েছে সেটা রয়েছে পশ্চিমবাংলা, সেখানে তিনি জিততে পারেন, কিন্তু ভারতবর্ষটা পশ্চিমবাংলা নয়। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে ঘুরছেন, এটা ভারতবর্ষের অন্য রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু বুঝে গেছেন। এ কথা মনে করার কোনো কারণেই নেই যে তাদের কোনো অ্যাসপিরেশন নেই। মমতা দিদি, আপনি পথ হারাইয়াছেন। মুঙ্গেরের লালকে হাসিন স্বপ্নে দিদিমণি আজ থেকে না, দিদিমণি ইচ্ছা সবসময় থাকে, উনি জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারলেন না, উনি প্রধানমন্ত্রী যাতে হয়ে যান। যে মুখ্যমন্ত্রী একটা রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে বাড়ি বাড়িতে গিয়ে ভোট বলতে হচ্ছে কি মুসলমানরা আমাকে ভোট দিন, সেই মুখ্যমন্ত্রী আজকে কংগ্রেসের কম্পারিজনে দাঁড়াচ্ছে। কংগ্রেসিরা তাদের লজ্জা হওয়া উচিত কি এবার তারা কি করে পশ্চিমবাংলা তাকে ভোট, কংগ্রেসকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোটটাকে ডাইভার্ট করেছিল। বুধবার মুম্বাইয়ে বিদ্বজনদের সঙ্গে বৈঠকেও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। If somebody is afraid, even they cannot take a decision. They just waste the time and allow BJP to be powerful, more and more powerful. They are the TRP of BJP. Where there is no possibility, where Congress is not going to compromise the fight, means compromise means they are not fighting the battles. There BJP is growing. There we will not allow BJP to grow. There we have to work together. We will not tolerate that. We are waiting, we are watching since 6-8 years. But if somebody is not coming out openly, then somebody is to bail the cat. आज इस देश में राहुल गांधी जी की जो आइडियोलॉजिकल क्लैरिटी है वो अपने आप में अद्वितीय है। कौन सी ऐसा राजनीतिक दल है आज इस देश में सन 47 से आज तक जिसने जनसंघ भाजपा के साथ मिलकर सरकारें नहीं बनाई, जो सरकार में शामिल नहीं हुए, वो क्या बात करेंगे आज? বুধবার দফায় দফায় নাম না করে রাহুল গান্ধীকেও নিশানা করলেন তৃণমূল নেত্রী। প্রথমে বিদ্বজনদের সঙ্গে বৈঠকে। अगर कोई कुछ करते ही नहीं है, आधा टाइम आप विदेश में रहो, तो पॉलिटिक्स कैसे होगा? पॉलिटिक्स में आपको कंटिन्यूअस एंडेवर देना चाहिए। তারপর শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতাতেও নাম না করে রাহুল গান্ধীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 6 মাস বিদেশে কাটালাম, তারপর চলে এলাম। এভাবে কি রাজনীতি হয়? এভাবে কি বিজেপিকে হটানো যায়? জানিয়ে পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, মোদি মমতা একই মুদ্রার এপিঠ ওপিঠ। हमारी लड़ाई बीजेपी आरएसएस की विचारधारा और सोच से है, और वो लड़ाई संकल्पबद्ध तरीके से राहुल गांधी जी, सोनिया गांधी जी, प्रियंका गांधी जी, कांग्रेस का हर नेता लगातार बीजेपी आरएसएस से वो लड़ाई लड़ते आए हैं। क्या ममता जी भी वही नहीं कर रही जो मोदी जी कर रहे हैं? मोदी जी भी विधायक खरीदते हैं, ममता जी भी विधायक खरीदती हैं। मोदी जी भी पार्टियां तोड़ते हैं, ममता जी भी पार्टियां तोड़ती हैं। এর আগে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকেও বার্তা দেওয়া হয়েছে যে বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং অভিজ্ঞ মুখ। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী নেতৃত্বকে তৃণমূল যে মানছে না তারও স্পষ্ট করে দিয়েছে তারা। পাল্টা তৃণমূল বিরোধীদের প্রশ্ন, যে দলের বাংলার বাইরে থেকে লোকসভার একজন সাংসদও নেই, তারা মুখে বললেও বাস্তবে প্রধান বিরোধী দল হবে কোন অঙ্কে? লোকসভার 186টি আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসকে বাদ দিয়ে মোদি বিরোধী জোট কি কখনো তৈরি হওয়া সম্ভব? অভিষেক, এইভাবে যদি তৃণমূল কংগ্রেস বলে যে ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের যা রেজাল্ট, কংগ্রেসের যা পারফরমেন্স, তাতে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার অধিকার নেই এবং পারফরমেন্সের বিচারে পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপিকে তৃণমূল কংগ্রেস হারিয়েছে সেই নিরিখেই তাদের বিরোধী জোট হিসেবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান মোদি বিরোধী মুখ হিসেবে অন্য সব দলের মেনে নেওয়া উচিত। অভিষেক, সুমনদা, মানে আমরা মনে হয় একটা মানে অত্যন্ত হাওয়ায় একটা কেল্লা বানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়েও। বামফ্রন্টের সিট ওখানে এবং ভোট পার্সেন্টেজ তৃণমূলের থেকে বেশি,
সেই অনুযায়ী তো দেখলে বামফ্রন্টের কারোর মানে সর্বভারতীয় মুখ হওয়া উচিত। 189টা সিটে কন্টেস্ট করে ওরা 1 পেয়েছে, আমরা 0 পেয়েছি। আমি 0টাকে জাস্টিফাই করছি না, কিন্তু একটাকেও ফুলিয়ে ফাঁপিয়ে দেখার কোনো মানে নেই। গিভিং ইনটু কনসিডারেশন এমন একটা জায়গা ত্রিপুরা যেখানে ওয়ার্ড ভিত্তিক ভোট অনেক জায়গায় হাজারও নয়, বাট আমি কোনো সাফল্য কোনো পরিসংখ্যানকেই কোনো করছি না। প্রাথমিক প্রশ্নটা হচ্ছে একটু আগে যেটা বিশ্বনাথ দা বললো বা তুমিও একটা সম্ভাবনা বললে, যে একটা কংগ্রেস কেন্দ্রিক জোট আর একটা হচ্ছে তৃণমূল কেন্দ্রিক। এবার তৃণমূল কেন্দ্রিক জোটে কারা থাকবে, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে কিছুদিন বাদে গোয়া আছে, কিছুদিন বাদে হরিয়ানা আছে, কিছুদিন বাদে হিমাচল প্রদেশ আছে, এবার কিছুদিন বাদে পাঞ্জাব আছে এবং উত্তরপ্রদেশ আছে, এবং যোগ করে দ্বিগুণ করে বর্গ করলেও ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতে 2 অঙ্কে পৌঁছতে পারবেন না। বেশ, তুমি বলছো তৃণমূল কংগ্রেসের জোটে কারা থাকবে। আমি উল্টো দিক থেকে প্রশ্নটা যদি ধরি যে কংগ্রেসের জোটে কারা থাকবে না, আজকে ধরো কংগ্রেস বিরোধীদের সমস্ত বিরোধী দলের বৈঠক ডেকেছিল, সেখানে তৃণমূল কংগ্রেস তো গেলই না, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি তারাও গড়হাজির হলো। ইঙ্গিত একদম, তার কারণটা হচ্ছে সামনে উত্তরপ্রদেশ আছে। এবার তার মানে কিন্তু এটা নয় যে তারা অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির অলরেডি একটা জোট হয়ে গেছে উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশে আমরা একা লড়বো, এটা অলরেডি ঘোষিত। তার সঙ্গে ওদের সঙ্গে আইএনএলডি অ্যাড হয়েছে। এবার তুমি আমাকে একটা কথা বলো যে উত্তরপ্রদেশ নির্বাচনটা না হলে আলটিমেটলি ওখানে যদি যে দলই হোক তারা ওখানে 60% সিট না পেলে, বুক হোক আর যাই হোক, আলটিমেটলি সরকার পরিবর্তন হবে না, কারণ উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার। এটা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উত্তরপ্রদেশে কংগ্রেস দলের পারফরমেন্স কি রকম হবে? শ্রমিক চক্রবর্তী, দেখুন এখনই একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া যায়, উত্তরপ্রদেশে কংগ্রেসের পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক হবে। তার কারণ আপনি যদি দেখেন ওই যে একা লড়বে না, আপনি যদি 2019 সালে দেখেন রাহুল গান্ধী পরাজিত আমেথি কেন্দ্র থেকে, তারপরে আপনি কি আশা করেন? কংগ্রেস নিজের দলটাকেই তো রাখতে পারছে না। সুমনবাবু, যে আলোচনাটা আপনারা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস কিন্তু হাত মিলিয়েছিল বামফ্রন্ট মানে সিপিএম এর সঙ্গে এবং মৌলবাদী শক্তির সঙ্গে এই গত মে মাসে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা দেখিয়ে জুন মাসে গিয়ে কিন্তু সোনিয়া গান্ধীর বাড়ি গিয়ে তাকে আহ্বান জানিয়েছিলেন যে একটা কমন মিনিমাম প্রোগ্রাম ডিক্লেয়ার করে আপনি সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একসাথে তলায় এনে আপনি নেতৃত্ব দিন। তারপরে 3 মাসে কংগ্রেসের পারফরমেন্সটা কি আমরা জানতে চাইছি। হ্যাঁ, কিন্তু এই সম্পর্ক, আপনি যেহেতু সম্পর্কের কথাটা বললেন সমীর দা, আপনার কাছেই যাব। সেটা হচ্ছে সেদিনই দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এটা তো কনস্টিটিউশনাল অব্লিগেশন নয়, সাংবিধানিক বাধ্যবাধকতা নয় যে দিল্লি এলেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হবে। আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় 1 আগস্ট 2018 অন ক্যামেরা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যতবারই দিল্লিতে আসি এতদিনের সম্পর্ক রাজীবজির সঙ্গে ছিল, সোনিয়াজির সঙ্গে, একবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করি। অর্থাৎ আমার বক্তব্য খুব পরিষ্কার সমীরদা, যে 18 সম্পর্ক আজকে 21-এ দাঁড়িয়ে তাহলে একটা অবনতি ঘটেছে। বলুন, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক। শুনুন, দুটো সম্পর্ক হয়, একটা ব্যক্তিগত সম্পর্ক, একটা রাজনৈতিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কটার কথা যদি ধরি, ব্যক্তিগত সম্পর্ক কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর আজও কিন্তু অটুট, এটা পরিষ্কার নির্দ্বিধায় বলছি, ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু রাজনৈতিক সম্পর্কে যদি আপনি আসেন তাহলে আপনি দেখুন কংগ্রেস দলটা তো নিজেদের দলটাকেই ধরে রাখতে পারছে না। রাজপথের রাজনীতির মতোই সংসদেও কংগ্রেস তৃণমূল দূরত্ব বজায় রয়েছে। 12 জন সাংসদের সাসপেনশন, কৃষক মৃত্যুর মতো ইস্যু নিয়ে বৃহস্পতিবারও উত্তাল রইল সংসদ। কংগ্রেস সহ বিরোধীদের স্লোগান ওয়াকআউটে বারবার উত্তপ্ত হয়ে উঠল লোকসভা এবং রাজ্যসভা। রাহুল গান্ধী চলে যাওয়ার পর সাসপেন্ডেড সাংসদদের ধর্নায় এলেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভা থেকে কংগ্রেসের কিছুক্ষণ পর আলাদাভাবে ওয়াকআউট করল তৃণমূল। সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার কংগ্রেসের নেতৃত্বে 16টি বিরোধী দলের বৈঠক এবং ওয়াকআউটে তাদের সঙ্গে ছিল না তৃণমূল। পরে বিরোধীদের ধর্নায় অংশ নেন তৃণমূল সাংসদরা। আমার রামকৃষ্ণদেবের সেই উপদেশের গল্পটা মনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে একটাই পুকুর, তার বিভিন্ন ঘাট, কেউ সেই ঘাট থেকে জল তুলছে, কেউ পানি তুলছে, কেউ ওয়াটার তুলছে। লক্ষ্য এখন একটাই, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় রাজনীতি বিরোধীদের মধ্যে, সেটা হচ্ছে 12 জন সাংসদের সাসপেনশনটা তুলতে হবে। সেক্ষেত্রে একদিকে কংগ্রেসের আমন্ত্রণে 16টা দলের বৈঠক হচ্ছে, আর তৃণমূলের নিজস্ব বৈঠক হচ্ছে। আমি বলছি একই ইস্যুতে দুটো বৈঠক প্যারালালি চলছে। তৃণমূল কিন্তু ওই বিরোধী জোটের বৈঠকে অংশগ্রহণ করছে না।
বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের ধারাটা সম্পূর্ণ আলাদা। তৃণমূল কংগ্রেস বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করেই কিন্তু আজকে নিজের শক্তিকে অটুট রেখেছে বা বৃদ্ধি ঘটিয়েছে। আজকে যে কেন্দ্রীয় সরকার তারা পার্লামেন্টকে এড়িয়ে গিয়ে অধ্যাদেশ জারি করায় অভ্যস্ত, যে সরকার পার্লামেন্টে আলোচনা ছাড়াই জোর করে বিল পাশ করিয়ে নেয়, তাদের কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, যে কোনোভাবে সংসদটাকে ভণ্ডুল করে দেওয়া। এর জন্য একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট এনে এই যে 12 জন সাংসদকে সাসপেন্ড করা, সেটা বুঝেছি আশিসদা, কিন্তু আমি বলছি এই প্রতিবাদে অন্য দলের সঙ্গে যেতে তৃণমূলের সমস্যা কোথায়? অথবা তৃণমূল একা যেতে চাইছে ঠিক কোন তৃণমূল, আমি আগে কোন লক্ষ্যে? আমি একটাই বললাম যে তৃণমূল লাগাতারভাবে যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, যেভাবে আপোষহীনভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, সেটা তৃণমূল তার স্বতন্ত্রতা নিয়েই এগিয়ে চলেছে। তার মানে এই নয় যে ইস্যুগুলোর সাথে সম্পূর্ণই তৃণমূল একমত এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একই যে ইস্যুগুলো নিয়ে লড়ছে সেগুলো নিয়ে তৃণমূলের কিন্তু আলাদা অভিমত নেই। কিন্তু তৃণমূল তার মতো করে লড়বে। আর যে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, 24 সালে লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের যে নির্বাচনী সমঝোতাটা সেটা কেমন হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু যেমন অন্য দল লড়ছে, তৃণমূল কংগ্রেসও লড়ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস লড়ে, মানে অন্তত কংগ্রেসের সঙ্গে নয়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিজেপি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেবে। তার কারণ সারা দেশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, তার বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য তাকিয়ে আছে এবং তার যে প্রশাসন চালানোর যে ধারা তিনি দেখিয়েছেন তার প্রতি একটা আস্থা ভারতবর্ষের মানুষের তৈরি হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস আজকে লড়ছে, তার মতো করেই লড়ছে। আমরা আমাদের দুজনকে সাসপেন্ড করেছে, আমরা কিন্তু পার্লামেন্ট চালিয়ে যাওয়ার বা আমরা প্রতিবাদ করার পক্ষেই আছি। একদম প্রতিবাদ করছেন, কিন্তু আলাদা করে আমি আপনাকেই কোট করছি আশিসদা, তৃণমূল কংগ্রেস তার মতো করেই লড়ছে, কংগ্রেসের মতো করে নয়। কংগ্রেসের কথা এতবার বলছি। কৌস্তব বাগচি ব্যারাকপুর স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কৌস্তব, আমি বলছি মেঘালয় থেকে গোয়া বিধায়ক, নেতা, সাংসদ, পদাধিকারী তৃণমূল কংগ্রেস ভাঙাচ্ছে, কংগ্রেসের অভিযোগ, সেটা আমি বুঝছি, কিন্তু কংগ্রেস ধরে রাখতে পারছে না। মুদ্রার আরেকটা পিঠ তো তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিচ্ছেন, কংগ্রেস ধরে রাখতে পারছে না বলে। এমনকি লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারে সুনীল শাস্ত্রী তিনি যোগ দিলেন। আচ্ছা, বিজেপি কংগ্রেস বলতেই পারে যে বিজেপিতে যাচ্ছে, বিজেপি তো ঠিক আছে ক্ষমতার কাছাকাছি সবাই থাকতে চায়, বিজেপি হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রের ক্ষমতায়, সেখানে যদি যাচ্ছে তাহলে আমি বুঝতে পারি। যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, বিজেপিতে নয়। আমি বলছি কংগ্রেসের এটা তো আরো বড় ব্যর্থতা। আলাদা কি? দুটোই তো এক, কোনো আলাদা নেই। না কেউ সোজাভাবে ধরতে পছন্দ করে, কেউ ঘুরিয়ে ধরতে। আচ্ছা, তুমি বলছো তৃণমূল আর বিজেপি দুটোই এক? হ্যাঁ, এই তফাৎ কি আছে? এখন তৃণমূলে একটাকে সুমনদা যেটা প্রথমেই স্নেহাশিস তাকে প্রশ্ন করছিলেন যে তৃণমূলের লক্ষ্য কি একটাই? হ্যাঁ, লক্ষ্য অবশ্যই একটাই, সেটা হচ্ছে পরিবার বাঁচানোর কম্পালশন। আর আমাদের লক্ষ্য একটাই, দেশ থেকে বিজেপি নামক স্বৈরাচারী শাসনকে, এই দেশকে স্বৈরাচারী শাসকের থেকে মুক্তি দিতে হবে। এখন একটা জিনিস সুমনদা, তুমি যদি ক্যাটাগরিক্যালি দেখো, তৃণমূল কংগ্রেসের যে জন্ম, কংগ্রেসে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই সময়কার বামফ্রন্টের বিরুদ্ধে বিজেপির সাথে ঐক্য করে লড়তে হবে, সেটা ওয়ান অফ দি মোস্ট ফাউন্ডিং ওনার একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে যিনি কংগ্রেস থেকে বেরোনোর পর দীর্ঘদিন বিজেপির সাথে ঘর করেছেন। যেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃণমূল আজকে এত বিষোদ্গার করছে বা বিজেপির বিরুদ্ধে করছে, সেই নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট দাঙ্গা এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নীতি নৈতিকতার কোনো তোয়াক্কা না করে উইদাউট পোর্টফোলিও মিনিস্টার থেকেছেন। তো যাদের বিজেপির সাথে দীর্ঘদিনের ঘর করার ইতিহাস, তাদের মুখে যদি এখন বিজেপি বিরোধিতার কথা শুনতে হয়, এইসব বলতে মনে হয় ওই ময়দানে সুব্রতবাবু বলতেন না, ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হাসবে, তো সেই অবস্থাই হচ্ছে। হ্যাঁ কৌস্তব, একটাই শুধু কথা বলা, তুমি এই অভিযোগগুলো করলে তারপরেও ইউপিএতে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস নিয়েছে। আমি এইখানে কিন্তু আমি বলছি তোমার বাড়তি আমি সময় দেব। স্কোর কার্ডটা তৃণমূল কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কোর কার্ডটা দেখুন এবং রাহুল গান্ধীর স্কোর কার্ডটা দেখুন। কেন বলছে আমি আবার বলছি, আবার তোমায় বাড়তি সময় দেব। 2019 সালে 186টা আসনের মধ্যে মাত্র 15টাতে কংগ্রেস জিতেছিল, বিজেপি 170টায়, মানে প্রায় 91% আসনে সরাসরি 1-1 ফাইটে বিজেপির কাছে কংগ্রেস হেরেছিল। 2014 সালে ওই 186টার মধ্যে মাত্র 24টা আসনে কংগ্রেস জিতেছিল কৌস্তব। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যদস্ত করেছে।
না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এইটা যুক্তি হচ্ছে যে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 42টার মধ্যে 275টা জিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে? এটা তো লজিক হতে পারে না। বুধবার ছবিটা বদলায়। রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের ধর্নায় শুরু থেকেই দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্রদের। কিন্তু বুধবারই মুম্বাইয়ে দাঁড়িয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা করেন তৃণমূল নেত্রী। মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক এনসিপির প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তার পাশে দাঁড়িয়েও কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? जो लड़ाई करते हैं। अगर कोई लड़ते नहीं है तो हम क्या करें? বৃহস্পতিবার সাসপেন্ডেড সাংসদদের পাশে দাঁড়াতে তাদের ধর্নায় অংশ নেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী এবং অন্যান্য বিরোধী দলের সাংসদরা। দুই সাসপেন্ডেড সাংসদ ছাড়া তৃণমূলের তরফে আর কেউ তখন সেখানে ছিলেন না। রাহুল গান্ধী ধর্নাস্থল থেকে বেরিয়ে সংসদে চলে যাওয়ার পর সেখানে আসেন তৃণমূল সাংসদরা। এরপর রাজ্যসভার ভেতরেও সাসপেনশনের প্রতিবাদে সরব হন বিরোধীরা। যদিও রাজ্যসভার চেয়ারম্যান সাসপেনশনের সিদ্ধান্তে অনড়। misconduct, lowering the dignity of the House under Rule 255 and 256. The reason for the latest suspension were in the public domain, and the Ministry of Parliament Affairs gave reasons while moving the motion for suspension on the first day of this. I hope the entire country is watching what is happening. অন্যদিকে বৃহস্পতিবার কৃষক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বুধবারই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সংসদে জানান, কৃষক আন্দোলনের সময় কৃষক মৃত্যু নিয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই। বৃহস্পতিবার এর প্রতিবাদে রাজ্যসভায় সরব হন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। এরপর রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। একই ইস্যুতে কিছুক্ষণ পর ওয়াকআউট করে তৃণমূল। যদিও তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন দাবি করেন বিরোধীরা একজোট আছেন। সবাই তো ধর্নাতে বসছে, ওটা তো কার ধর্না? ওটা তো তৃণমূলের ধর্না। আমি বলছি না জানো এটা আমাদের না, এটা তৃণমূলের ধর্না নয়, ওটা কংগ্রেসের ধর্না নয়, ওটা সিপিএম এর ধর্না নয়, ওটা সিপিআই এর ধর্না নয়, ওটা শিবসেনার ধর্না নয়। আমাদের 12 জন সাংসদ, বিরোধী দলের সাংসদ, ওরা বসছে, আমরা একসাথে আছি। কংগ্রেস যা করছে তৃণমূল সেটাই করছে, কিন্তু 10 মিনিট 15 মিনিট বাদে। অর্থাৎ ওরা বোঝাতে চাইছে আমরা তোমাদের থেকে একটু আলাদা। এই যে আলাদা অস্তিত্ব ঘোষণার গভীর প্রয়াস, এটা কিসের ব্যঞ্জনা? এটা ব্যঞ্জনা এটাই যে আমি কংগ্রেসের সঙ্গে থাকতে চাই না। অন্যদিকে লোকসভায় এদিন ম্যানমেড বন্যার বিষয়টি তোলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যানমেড বন্যার অভিযোগ করেন তা নিয়ে কেন্দ্রের অবস্থান কি? हमारे वहाँ के मुख्यमंत्री ये कहती है कि ये मैन मेड डिजास्टर है, ये मैन मेड फ्लड है, इसका वजह हम नहीं जानते, लोग उलझन में हैं। और हमारे बंगाल की और एक मसला है कटाव की मसला। आप जानते हैं कि आपको मैं जहाँ कटाव होते हैं वहाँ जाकर जायजा लेते हुए वहाँ से आपको फोन में सारे कुछ बताया। तो सरकार को कहना है, बंगाल की सरकार को यह कहना है कि हमें केंद्र ने पैसा नहीं देते। एक तरफ मैन मेड डिजास्टर, दूसरी तरफ पैसा नहीं है। इसकी वजह क्या है, इसकी कारण क्या, लोगों को हम क्या कहेंगे, आपसे जानकारी लेते हैं, हम लोगों को ये बताएंगे। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। যদিও কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী এই দাবিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। हमारे चीफ मिनिस्टर जो बोलते हैं ये मैन मेड फ्लड, आई रिकन्फर्म इट। द रीजन बिहाइंड डीवीसी जो जल छोड़ते हैं ये पानी का कारण हमारे बंगाल में फ्लड आते हैं और ये अनकंट्रोल्ड वाटर रिलीज करते हैं। कितना पानी भेजना है इसकी बिल्कुल राज्य सरकार के प्रतिनिधि की उपस्थिति में ही उसके ऊपर जो है चर्चा होकर के उसमें निर्णय होता है। और मुझे लगता है कि इस तरह के विषयों पर कि ये मैनमेड जो फ्लड है, इस तरह की भ्रांतियां पैदा करने के बजाय हम किस तरह से और अधिक एफिकेसी के साथ में बांधों का परिचालन कर सकते हैं, राज्य सरकारों को इस पर सहयोग करने की आवश्यकता है। সব মিলিয়ে সংসদে শাসক বিরোধী টানাপোড়েন সপ্তমে। এই আবহেই আবার শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন বাংলার বিজেপি সাংসদরা। কলকাতা, দিল্লি, গোয়া থেকে মুম্বাই কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিচ্ছেন বিরোধী জোটের ক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্ব তিনি মানতে রাজি নন। साउथ जी क्या बोला, एक ऑल्टरनेटिव स्ट्रांग होना चाहिए, जो लड़ाई करते हैं। अगर कोई लड़ते नहीं है तो हम क्या करें? পাল্টা কংগ্রেস প্রশ্ন তুলছে, কংগ্রেস ছাড়া বিরোধী জোটের কথা বলে আদতে কাকে খুশি করতে চাইছে তৃণমূল? কংগ্রেস ভাঙিয়ে কার সুবিধা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ভিন রাজ্যে জমি তৈরি করতে চাইলে কেন বিজেপিকে ভাঙাচ্ছে না তৃণমূল? কেন শুধু বেছে বেছে কংগ্রেসকে দুর্বল করতে চাইছে তারা? কার ইশারায় এই কাজ করা হচ্ছে? পাল্টা তৃণমূলের দাবি, মানুষের কাছে এখন একমাত্র গ্রহণযোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। दीदी का राजनीतिक जीवन क्या है वो कोई किसी को पास बोलने का जरूरत नहीं है। हमारी ये पार्टी एक ही पार्टी जो सारे देश में दिखाया दिया कि बीजेपी को किस तरह से लड़ना पड़ता है, किस तरह से बीजेपी को पराजित करना है। একটা বিধানসভা নির্বাচন জিতে তিনি মনে করছেন বিশ্ব রাষ্ট্রসংঘ জিতে ফেলেছেন, আর তিনি ওই জো বাইডেনের থেকেও বেশি শক্তিশালী মনে করছেন। আগামী নির্বাচনে ওই যে 19-এ দেখেছিলেন বলেছিল 42-এ 42, আর এইবারের নির্বাচনে 2024-এ তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে কিনা সেটাও সঙ্গীন হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে কিনা, ফেয়ার এনাফ। আমি শ্রেয়াশিস চক্রবর্তীর কাছে যাব, শঙ্কর বাবুকেই কোট করবো যে গরুর গাড়ির হেডলাইট, রাজ্যে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, আবার কোট আনকোট গরুর গাড়ির হেডলাইট। জাতীয় কংগ্রেসের সঙ্গেই ভারতীয় জনতা পার্টির না, আমার কথাটা হচ্ছে প্রথম হচ্ছে গত বিধানসভা নির্বাচনে কে সর্বভারতীয় একটা অ্যাসপেক্ট দিয়েছে তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা, আপনারা দিয়েছেন। আপনারা এসে সেই গরুর গাড়ির কাছেই কিন্তু পিষে মরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন না প্রধানমন্ত্রী কি হবে এটা পরের ব্যাপার, কিন্তু আমাদের লক্ষ্য বিজেপি স্বৈরাচারকে, বিজেপির অনাচার থেকে ভারতবর্ষকে মুক্ত করা। এখানে প্রধানমন্ত্রী হওয়াটা প্রশ্ন পরের ব্যাপার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে সেই বিজেপিকে কোনো মতে আবারও ক্ষমতা ফিরে আসতে দেওয়া হবে না, এর জন্য লড়াই চলছে আমাদের। আমরা প্রধানমন্ত্রী হওয়া, মুখ্যমন্ত্রী হওয়া এটার মূল লক্ষ্য আমাদের থাকে না। আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে বিজেপির এই দুর্নীতি, বিজেপির এই অপশাসন থেকে মুক্ত করা। এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে বিরোধী রাজনীতিতে বিজেপি বিরোধী জোট একটা নয় দুটো, একটা কংগ্রেস কেন্দ্রিক আর একটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। আর এইটাই নরেন্দ্র মোদী দেশ, শঙ্করবাবুর খুশি হবেন যে কাঙ্ক্ষিত সমীকরণ হতে পারে। ঠিক যেভাবে আগরতলা পুর বোর্ডে 51 হয়েছে, বিরোধী শূন্য হয়েছে, সেইখানে বিরোধী ভোট ভাগ হওয়ার একটা আশঙ্কাও কিন্তু বিরোধীদের দিক থেকে যাচ্ছে। আপনার সময় শুরু এখন। দেখুন, মোট আসন যদি আমি ধরে নিই 545-এর কাছাকাছি, তারপর 220টার উপরে আসনে কংগ্রেস সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে। একদম। এখন যদি কেউ মনে করে যে কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট তৈরি করা হবে, সেটা কিন্তু ভুল। সেই সমীকরণটা কিন্তু একদম ভুলভাবে হবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে এই বিরোধী জোট তৈরি করে, তাহলে দুটো সম্ভাবনা। এক হচ্ছে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কি বিজেপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে, অপোজিশন হিসেবে উঠে আসতে চাইছে, নাকি বিজেপিকে 2024 সালে সরিয়ে ফেলতে চাইছে। যদি সেটা না চায়, যদি কংগ্রেসের সঙ্গে যুক্ত না হয়, তাহলে কিন্তু ইলেকশনের রেজাল্ট খুব স্পষ্ট, নরেন্দ্র মোদী কিন্তু আবার ক্ষমতায় আসবেন 2024 সালে। অর্থাৎ বিরোধী জোট একত্রিত করাটা খুব জরুরি। এবং আরও একটা বিষয় আসছে যে মমতা ব্যানার্জি যাদের ভাঙাচ্ছেন সেটা কিন্তু কংগ্রেসের দলের লোকজনকে ভাঙাচ্ছেন, বিজেপির একজনকেও কিন্তু তিনি দলে আনতে পারছেন না। এদিকে 19শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট গ্রহণ, আর সেদিনই গোয়ার পর্তুগিজ শৃঙ্খলা মুক্তির 60 বর্ষপূর্তি উদযাপন। এই আবহে বিরোধী রাজনৈতিক দলগুলি সমস্বরে বলছে আসছে বিধানসভা ভোট গোয়ার দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হতে পারে গোয়ায়। সেই নির্বাচনকে কেন্দ্র করে একদা পূর্বের রোম বলে পরিচিতি পাওয়া গোয়ায় ক্ল্যাশ অব দ্য গ্ল্যাডিয়েটার্স। শাসক বিজেপিকে উৎখাত করতে তৎপর কংগ্রেস, পাল্লা দিচ্ছে আম আদমি পার্টি, জমি তৈরি করতে তৎপর তৃণমূল। গোয়ায় নতুন সকাল আনার স্লোগান তুলে ভোটের ময়দানে নেমেছে তারা। লুইজিনহো ফেলেইরোর মতো বিক্ষুব্ধ কংগ্রেস নেতাকে তৃণমূল দলে টেনেছে। দফায় দফায় তৃণমূল নেতা সাংসদরা গোয়ায় যাচ্ছেন। সক্রিয় প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। ইতিমধ্যে গোয়া সফর সেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী 13ই ডিসেম্বর গোয়া যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এরই মধ্যে গোয়ার খেলা জমিয়ে দিয়েছে গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেসাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টি, যার প্রভাব পড়েছে তৃণমূলের নির্বাচনী কৌশলেও। मुझे लगता है कि कांग्रेस पार्टी के बिना एक ऑल्टरनेटिव गोवा में हम नहीं खड़ा कर सकते ये छोटे टाइम में। तो एक ऑल्टरनेटिव अगर आना चाहिए तो कांग्रेस के अंदर ही ऑल्टरनेटिव होना पड़ेगा। ওরা সঠিক লাইনে আছে এবং ওরা বুঝতেও পারছেন যে গোয়াতে মানুষ এবার বিজেপির বিকল্প হিসাবে
কংগ্রেস কি বেছে নেবে। পাল্টা কংগ্রেস ও গোয়া ফরওয়ার্ড পার্টির মধ্যে অশুভ আঘাত হয়েছে বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। যত বেশি এই কথা বলবে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে, ততই তৃণমূলের গুরুত্ব বেড়েছে, বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে। গোয়াতে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমি 3 দিন আগে একটা বাড়ির পার্সোনাল কাজে গোয়া গেছিলাম। আপনি ভাবতে পারবেন না কি, আমি তো ভাবলাম আমি কলকাতায় আছি। অত হোর্ডিং, অত পোস্টার, একটা সিট জেতার জায়গা নেই যেখানে। গত 30শে অক্টোবর রাহুল গান্ধীর গোয়া সফর শুরুর দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই। বিজেপির বিরোধিতায় আঞ্চলিক শক্তিগুলিকে একজোট হয়ে চলার বার্তার কথা শোনা যায় দুই নেতা নেত্রীর মুখেই। তখনও সবাই ভেবেছিলেন গোয়ায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ও গোয়া ফরওয়ার্ড পার্টি একজোট হয়েই লড়বে, কিন্তু 1 মাস পরেই ছবিটা বদলে যায়। গত 30শে নভেম্বর বিজয় সরদেশাইকে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে এক ফ্রেমে। বিজয় সরদেশাই ছাড়াও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসকে সমর্থন জানান সাঙ্গুয়েমের নির্দল বিধায়ক প্রসাদ গাওকার। এইসব ছবি পোস্ট করে গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই টুইটারে লেখেন, সহকর্মী প্রসাদ গাওকার ও বিনোদ পালিকারকে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলাম। আমরা গোয়াবাসীর স্বার্থে আন্তরিকতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের অঙ্গীকার করছি, যাতে এই দুর্নীতিগ্রস্ত, অকর্মণ্য এবং অগণতান্ত্রিক বিজেপি সরকারকে উপড়ে ফেলা যায়, যার জেরে বেজায় চড়েছে তৃণমূল। রাহুল গান্ধী ও বিজয় সরদেশাইয়ের ছবি পোস্ট করে টুইটারে তারা লেখেন, 2017 নির্বাচনী বিশ্বাসঘাতকতার দুই প্রকৃত অপরাধী ফের একজোট হয়েছে। পর্দার পেছনে হওয়া এই আঁতাত ফলপ্রসূ হবে না, গোয়া আর তাদের সুযোগ দেবে না। 1 ডিসেম্বর তৃণমূলের তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্র টুইটারে লেখেন, 2017তে কংগ্রেস 17টি আসনে জয়ী হয়, বিজেপি জেতে মাত্র 13টি আসনে। এরপরও এআইসিসির দিগ্বিজয় সিং শুধু পর্যবেক্ষণই করে গেলেন। গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে আঁতাত করে সরকার গড়ে ফেলল বিজেপি। এখন ভোটের মুখে হঠাৎ গোয়া ফরওয়ার্ড পার্টি কংগ্রেসকে জড়িয়ে ধরে বলছে বিজেপি খারাপ। I wish to make everyone in Goa aware that this was the same unholy alliance that caused the BJP to come into Goa in the first place in 2017, even when they had won only 13 seats. পাল্টা কংগ্রেসকে সমর্থনের প্রসঙ্গে নিজের যুক্তি দিয়েছেন গোয়া ফরওয়ার্ড পার্টির শীর্ষ নেতা। कांग्रेस पार्टी के सिवा ऐसा विकल्प लाना गोवा के लिए बहुत कठिन है। कांग्रेस से ही, कांग्रेस पार्टी को लेके ही विकल्प लाना पड़ेगा। आईपैक और टीएमसी को गोवा समझा नहीं है, इतना आसान नहीं होता है। उनको क्या लगता है कि गोवा आके हम कॉन्कर करेंगे, होर्डिंग लगाएंगे, बैनर लगाएंगे और लोग वोट करेंगे। इतना आसान नहीं है गोवा के लोगों को उल्लू बनाने के लिए। তৃণমূলকে কটাক্ষ করে গোয়া কংগ্রেসের তরফেও টুইটারে লেখা হয়, তৃণমূলের প্রতি সহানুভূতি জানাই। তারা হতাশ হয়ে পড়েছে, কারণ যে সমস্ত দল এবং নেতাদের কাছে তারা গিয়েছিল, দলে যোগদানের গল্প ফেলেছিল, সেই নেতারা এখন তৃণমূলে যোগ দিতে অস্বীকার করছেন। শুধু তাই নয়, যারা এতদিন তৃণমূলকে সমর্থন জানাচ্ছিলেন, তারাও এখন গোয়ার মনোভাব বুঝে ফিরে আসছেন। Now there is no Congress Goa forward or any team Goa. Including TMC will join you? I don't want to comment on people who are not, doesn't matter to us. এখন সবচেয়ে বড় প্রশ্ন, গোয়ায় আগামী নির্বাচনে তৃণমূল একা লড়বে নাকি কারোর সঙ্গে জোট করবে? আম আদমি পার্টি বা কি ভাবছে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্ক যথেষ্ট মধুর। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবার পর দিল্লি সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সাম্প্রতিক দিল্লি সফরে না সোনিয়া গান্ধী না অরবিন্দ কেজরিওয়াল কারোর সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী, জানিয়ে জল্পনা দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল দুজনেই গোয়া সফর করেছেন, দুজনেই গোয়ায় নিজের নিজের দলের নির্বাচনী সুর বেঁধে দিয়ে এসেছেন। গোয়ায় আম আদমি পার্টি তৃণমূলকে লাগাতার কটাক্ষ করে চলেছে। मुझे तो कुछ भी नहीं लगता कि हमें आम आदमी पार्टी को टीएमसी से किसी चीज़ के लिए डरना चाहिए। हम बीजेपी और कांग्रेस के मेन अपोनेंट्स हैं, हम सिंगल लार्जेस्ट অল্টারনেটিভ करके इमर्ज करते हैं। আপের ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো, কারণ ওরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে রয়েছে। তবে একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের সম্পর্কে এইভাবে একটা কনক্লুশনে টানা ঠিক নয়।
আপও যেরকম একটা রিজিনাল পার্টি আর তৃণমূল একটা রিজিনাল পার্টি। আপ ওখানে বিদ্যুৎ মাফ করে ওই সব কিছু ফ্রি করে ক্ষমতায় আছে, আর এখানে ইনি প্রায় 500 টাকা দিয়েই ক্ষমতায় চলে এসছেন। তো একই রিজিনাল পার্টি, এরা দেশের জন্য ভাবে না। সব ঠিকঠাক চললে আগামী ফেব্রুয়ারিতে ভোট হতে পারে গোয়ায়, কিন্তু এখনো অবধি প্রার্থী ঘোষণা করেনি কোনো দল। তবে কংগ্রেসের তরফে আমাদের গোয়া আমাদের ইস্তেহার স্লোগান দিয়ে প্রচার শুরু হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি তাদের মতামত জানতে চাওয়া হচ্ছে। গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক দীনেশ গুঞ্জুরাও জানিয়েছেন, সব ঠিক থাকলে 10ই ডিসেম্বর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে কংগ্রেস। যদিও মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের নেতৃত্বাধীন বিজেপি অবশ্য বিরোধীদের তৎপরতাকে গুরুত্ব দিতে নারাজ। গোয়ায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু জমে উঠেছে প্রচার। আর কলকাতা পুরসভার ভোট ঘিরে তো প্রচার তুঙ্গে। এরই মধ্যে বড় প্রশ্ন হলো, কলকাতা পুরভোট রাজ্য পুলিশ দিয়ে হবে নাকি কেন্দ্রীয় বাহিনী দিয়ে? সূত্রের খবর, রাজ্যপাল চাইছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভোট হোক। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তিনি। একই দাবি বিজেপিরও। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্য নির্বাচন কমিশনকে সংবিধান মেনে কাজ করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবাধ ভোট চাই। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত। এ বিষয়ে কমিশন কি করছে? তখন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, আমরা বিষয়টি রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে জানাবো। বৈঠকের পর রাজ্যপাল টুইট করে যান, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে 4 ডিসেম্বরের মধ্যে অবস্থান জানাবেন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। আরও একটি টুইটে রাজ্যপাল বলেন, সাংবিধানিক নিয়মনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা মেনে চলা উচিত। এই অবস্থায় কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। আপনারা সকলেই জানেন যে আমরা মাননীয় রাজ্যপাল মহামহিম জগদীপ ধনখড়ের কাছে গেছিলাম। আমরা সেই জন্য দাবি জানিয়েছিলাম মহামান্য রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কাছে যে সেন্ট্রাল ফোর্সের দ্বারা পশ্চিমবঙ্গের এই কর্পোরেশনের নির্বাচন করা হোক। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। রাজ্যপাল তার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। তো রাজ্যপালের যদি এত মনে হয়ে থাকে, তাহলে ত্রিপুরায় যখন এই পরিমাণ সন্ত্রাস হলো, নীরব হয়ে বসছিলেন কেন? অন্তত একটা ঘটনার তো নিন্দাও করেননি। উনি তো বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন। কোম্পানির পর কোম্পানি, তারপরে 217 আজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে এসে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছে। অবাধ ও সুষ্ঠু ভোট সহ একাধিক দাবি জানিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনে আসে বামেদের প্রতিনিধি দলও। কেন্দ্রীয় বাহিনী, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ হচ্ছে রাজ্যের অধীনে। যে আমরা চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেই নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে স্টেট ইলেকশন কমিশনারের। সেন্ট্রাল ফোর্সকে যদি নিয়ে এসে এই নির্বাচনে কাজে লাগানো যায়, সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে ভালো হবে, সাধারণ লোকেরা ভোট দিতে পারবে। আমি চাই না যে কলকাতার নির্বাচনটা ত্রিপুরা নির্বাচনে প্রতিফলন হোক। রাজভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যপাল আরও বলেন, কেন একসঙ্গে সব পুরসভার ভোট করানো গেল না? কেন শুধু কলকাতা পুরসভার ভোট করানো হচ্ছে? বাকি পুরো ভোটগুলো নিয়ে কি ভাবছে কমিশন? রাজ্য নির্বাচন কমিশনার বলেন, বিষয়টা আদালতে বিচারাধীন। সোমবার এই বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর করোনার আবহে ধাপে ধাপে নির্বাচন করানোর কথা ভাবা হয়েছিল। এদিকে পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, ধর্ণা, স্লোগান চলছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি টানাপোড়েন কংগ্রেসে। কলকাতা পুরভোটে টিকিট বন্টন নিয়ে কংগ্রেসে ধুমধুমার। এমনকি টিকিট না পেয়ে মঙ্গলবার 2 কংগ্রেস নেতা আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন। আজকে কংগ্রেস পার্টি জয়েন করলো, 3 দিন হলো। তাকে পার্টি 80 নম্বর ওয়ার্ড থেকে টিকিটটা দিল। দল আমাদেরকে বলছে কি এখনো দাঁড়াও, আমরা সুসাইড অ্যাটেম্প করলাম, দলকে কিছু আসে যাচ্ছে না, কেরোসিন তেল ডাললাম নিজের উপরে। আমরা দলটাকে বাঁচাতে চাচ্ছি, কিন্তু দলকে দলের লোক বেচছে। मेरा 80 नंबर वार्ड से टिकट कल डिक्लेयर हो गया। रात 10 बजे तक मेरा नाम था। जिला प्रेसिडेंट से, प्रदीप प्रसाद से भी बात हुआ, सोमेन पॉल जी से भी बात हुआ, आपका नाम है। আর কিন্তু রাতের বেলা আমাদের নাম চেঞ্জ করা হলো, তার মধ্যে আমরা প্রতিবাদ করছি। রিজুর কাছে এখানেই আমার প্রশ্ন, বিজেপি বুঝলাম যে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, তৃণমূল বুঝলাম রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু
কংগ্রেসের টিকিট নিয়ে এত ডিমান্ড? আমি বলছি যে একজন প্রার্থী শোনা যাচ্ছিল যে টিকিট না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন, মানে প্রদেশ কংগ্রেস দফতরে। আমি বলছি, আমি প্রথমে ভাবলাম যে ভুল শুনছি না তো, টিকিট পেলে আত্মহত্যা বলছেন না তো, যে না পেলে আত্মহত্যা। আমি বলছি রিজু, এই হাই ডিমান্ড কেন? কাউন্সিলর নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনে প্রদেশ কংগ্রেস অফিসে কার্যত প্রার্থীরা টিকিটের জন্য ধর্নায় বসছেন কেন? মানে পার্টির পক্ষে নিঃসন্দেহে স্বাস্থ্যকর, কিন্তু ওয়াই? না, প্রথম কথা হচ্ছে যেটা শুনেছ সেটা আমি চাক্ষুষ দেখেছি আর কি। আমি সেদিন পার্টি অফিসে বসেছিলাম যখন ঘটনাটি ঘটে আর কি, এবং একদিন না, পরপর দুদিন ঘটে। এটা পয়েন্ট ইজ নট দ্যাট, পয়েন্ট হচ্ছে যে কংগ্রেসের টিকিট নিয়ে লোকজন মারামারি করছে, এটাই তো মানে শুড বি আ ভেরি মানে পজিটিভ সিগন্যাল টুয়ার্ডস দ্য পার্টিজ অর্গানাইজেশন। আমার বক্তব্য হচ্ছে যে পার্টির টিকিট নিয়ে, ডিস্ট্রিবিউশন নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সব দলের মধ্যেই আছে, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটার মধ্যে কোনো অন্যায় আছে। অ্যাসপিয়ারেন্ট যারা থাকবে তারা একাধিক লোক এসে একটা পার্টিকুলার সিটের জন্য দাবি করবে, এটা লার্জার পার্সপেক্টিভে আরও বেশি করে হয়। কর্পোরেশন বা পৌরসভাতে যেহেতু লোকাল বডি ইলেকশন হয়, সেখানে আরও বেশি মানে উগ্র থেকে উগ্রতর হয় ব্যাপারগুলো। এটার মধ্যে আমি দোষের কিছু দেখি না। হেলদি কম্পিটিশন যদি পার্টির মধ্যে থাকে তাহলে এটার মধ্যে দোষের নেই, কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী বদলটা পার্টির সিদ্ধান্তহীনতার একটা অভিযোগ। শেষ মুহূর্তে প্রার্থী বদলটা যে অ্যাটলিস্ট আমি যেটুকু জানি ব্যাপারটা, আমি যদিও নির্বাচনের প্রার্থীর তালিকার সঙ্গে যুক্ত কোনো কাজে নেই, আমি ক্যাম্পেইন কমিটিতে আছি, সেটা তুমি অফিসিয়ালিও জানো, কারণ সেই তালিকা গেছে। কেন ওই ওয়ার্ডে প্রার্থী বদল হলো? আমি বলছি ওভারঅল পার্টির সিদ্ধান্তে স্টিক করছে কিনা, ডেফিনেটলি সেটা একটা বড় প্রশ্ন। শুভময় অ্যাডজাস্টমেন্ট। দেখুন, যেটা মূল বিষয় হচ্ছে, অনেক আলোচনাতেই আপনারা একটু গভীরে গেলে দেখবেন যে একজন এমপি বা এমএলএ এর মাধ্যমে যত অর্থ বা সম্পদ সেটা ডিস্ট্রিবিউটেড হয়, তার তুলনায় কিন্তু এই লোকাল বডি ইলেকশনে সেগুলো সরাসরি ডিস্ট্রিবিউটেড হয়। এবং আমাদের দেশে, আমি শুধু দুর্নীতির কথা বলছি না, আমাদের রাস্তা বানানো বা এইসব জায়গার থেকে যারা রোজগার করেন তারা কিন্তু ভীষণভাবে রাজনৈতিক দলের সঙ্গে, এই যে ক্লায়েন্টেলিজম এটা তো আছেই, সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে শুধুমাত্র তৃণমূলের প্রার্থী হয়ে জেতা নয়, কারণ তৃণমূলের প্রার্থী হলে বা জেতার প্রবাবিলিটি বেশি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী হয়েও সেইখানে সমাজে একটা জায়গায় একটা ইনফ্লুয়েন্স খাটানো কিন্তু তৈরি করতে চাইছেন মানুষ। সেখানে প্রতিটি রাজনৈতিক দলের টিকিটের দাম বাড়ছে। পুরভোটে টিকিট বন্টন নিয়ে কংগ্রেসের মধ্যে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। বারবার প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ হচ্ছে, টিকিট নিয়ে চরম টানাটানি, আর বারবার প্রার্থী বদলাতে হচ্ছে দলকে। যেমন কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছিল সুপ্রিয়া দাসকে। মঙ্গলবার রাতে সুপ্রিয়া দাসকে 81 নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে সেই জায়গায় প্রার্থী করা হয় তানিয়া পালকে। টিনা মুখোপাধ্যায়ের জায়গায় 71 নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয় সুপ্রিয়া দাসকে। তানিয়া পাল ছিলেন তৃণমূলে, টিকিট না পাওয়ায় মঙ্গলবার তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এরপরই তাঁকে প্রার্থী করে কংগ্রেস। প্রথমে একটা এজিটেশন ছিল, দফায় দফায় পরিবর্তন খুব একটা হয়নি, দু একটা কেস হয়েছে, এবং সেটা পরিস্থিতি অনুযায়ী করতে আমাদের বাধ্য হয়েছি আমরা। এটা একটা ভালো লক্ষণ যে কংগ্রেসের এই টিকিটের জন্য সবাই এত বেশি ইন্টারেস্টেড। কংগ্রেসে যখন টিকিট নিয়ে টানা পড়েন চরমে, তখন বামেরা দুর্গ পুনরুদ্ধারে এবার ভরসা রেখেছে তরুণ মুখের ওপর, রেড ভলেন্টিয়ার্সদের ওপর। সকাল হোক বা রাত, করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন ছারখার দেশ, পরপর মানুষের মৃত্যু হচ্ছে, অক্সিজেনের জন্য চারিদিকে হাহাকার, তখন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরা। কখনো সিলিন্ডার কাঁধে, কখনো পিপিই পরে, পোশাকি নাম রেড ভলেন্টিয়ার্স। এবার তাঁদেরই কলকাতা পুরভোটের ময়দানে নামালো সিপিএম। বামেদের প্রার্থী তালিকায় রেড ভলেন্টিয়ার হয়েছেন 43 জন। এদের অধিকাংশেরই বয়স 20 থেকে 27-এর মধ্যে। কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী উপনীতা পাণ্ডে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তরের ছাত্রী। এই এসএফআই নেত্রীকে প্রার্থী করেছে সিপিএম। কলেজ লাইফে শুরু থেকে এসএফআই কর্মী, তারপরে কোভিড পরিস্থিতি আসায় যেভাবে আমরা ছাত্র যুবরা ঝাঁপিয়ে পড়ি, তারপরে সেটাকে একটা নাম দিয়ে রেড ভলেন্টিয়ার নাম দেওয়া, এবং অঞ্চলে রেড ভলেন্টিয়ার হিসেবে দেখে অনেকে আইডেন্টিফাই করেছে, আচ্ছা এই তো কোভিডের সময় বাড়িতে ওষুধ পৌঁছে দিয়েছিলিস না তুই, এরকমই কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে। 48 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী অন্বেষা দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ছাত্রী। এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির সদস্য অন্বেষার ওপরই ভরসা করেছে সিপিএম।
খুবই সুবিধা হচ্ছে, মানুষ আগে থেকে চিনছেন। আমরা যে দীর্ঘদিন মানুষের বাড়ি যাওয়া, মানুষকে বোঝানো যে যে কোনো সমস্যা এই কোভিড পরিস্থিতিতে আমরা আছি, সেটা খুব রেসপন্সিভ। মানুষ খুব হ্যাপিলি সেটাকে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন এবং বলছেন যে আমাদের খুব প্রত্যয় আছে যে আগামী দিন আমরা তোমাকে যদি প্রতিনিধি নির্বাচিত করি তাহলে তোমাকে সবসময় পাবো, কারণ তুমি অলরেডি এই ফেসটা করে এসেছো। 95 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী অন্বেষা ভৌমিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। স্নাতকোত্তরের ফার্স্ট ক্লাস পাওয়া অন্বেষাকেও প্রার্থী করেছে সিপিএম। 110 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী তনুশ্রী মণ্ডল। করোনার সময় তিনিও রেড ভলেন্টিয়ার্স হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। রেড ভলেন্টিয়ার গত 1.5 বছর ধরে কলকাতার বুকে যখন সবার সব কার্যকলাপ বন্ধ, অসহ্য অসহায় অবস্থা তৈরি হয়েছিল শ্রমজীবী মানুষের, নিজেদের মানবিক মূল্যবোধ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এরা। মধ্যবর্তী সময়ে আমরা বুঝতে পেরেছি এই কাজটা খুবই ভালো হচ্ছে, আমাদের ভাবনা চিন্তা কাজের অনুসারী তাদের নাম লিস্টে বাড়তি থাকবেই। রেড ভলেন্টিয়ার্সরা নতুনভাবে একটা প্রাসঙ্গিক প্রেক্ষাপট তৈরি করেছে বামেদের জন্যে, সেটা নিশ্চয়ই তারা ব্যবহার করবেন। এবং এটা তো আজকে শুধুমাত্র আমরা সামাজিক প্রেক্ষাপটে স্বীকৃতি দিচ্ছি তা নয়, বিশ্বব্যাপী এর স্বীকৃতি হয়েছে। তো যেহেতু এটা লোকাল গভর্নেন্সের ব্যাপার এবং লোকালি রেড ভলেন্টিয়ার্স কাজ করেছে, এই নেতৃত্বের যে সম্মানটা দেওয়া দরকার সেটা এই মুহূর্তে প্রয়োজন ছিল। বামেদের প্রার্থী তালিকায় রেড ভলেন্টিয়ার্সরা, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিজেপি। সিপিএম এর নামে চলছে না, রেড এর নামে চলছে। কোনো ভলেন্টিয়ারই বামফ্রন্টের এখানে চলবে না। তাদের 34 বছরের শাসন দেখেছে, বিলুপ্ত প্রায় প্রজাতির একটি দল নাম পরিবর্তন করে মানুষের কাছে আসবার চেষ্টা করছে। আর মনে হয় না এতে খুব সফলতা আসবে। প্রজন্মটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের কাছে ক্রেডিবিলিটি। সিপিএমের ক্রেডিবিলিটি আর তৃণমূলের ক্রেডিবিলিটির একই রকম হয়ে গেছে প্রায়। পশ্চিমবঙ্গের 34 বছরের যে অপশাসন, যে অত্যাচার, তপন শুকুরকে তো বাংলার মানুষ ভুলেই যায়নি। কাজেই আগামী দিনে সিপিএম পার্টির ভবিষ্যৎ এই রাজ্যে আছে বলে আমার মনে হয় না। বিধানসভা নির্বাচনের সময় একঝাঁক তরুণ ছাত্র যুব নেতৃত্বকে প্রার্থী করেছিল বামেরা। তখন সেভাবে লাভ না হলেও কলকাতা পুরভোটে কি বাজিমাত করতে পারবেন রেড ভলেন্টিয়ার্সরা? উত্তর মিলবে পুরভোটের ফল বেরোনোর পর। এদিকে পুরভোট নিয়ে যখন বিভিন্ন দলের মধ্যে তৎপরতা তুঙ্গে, তখন এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগও তর্জা চরমে। আগের শুনানিতে এসএসসি গ্রুপ সি পদে ভুয়ো নিয়োগ ধরে এক ব্যক্তির বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার এই মামলাতে 350 জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নথি খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে সুপারিশপত্র, কিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপ ডির পর স্কুলের গ্রুপ সি পদে নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে। 2016 সালে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এসএসসির মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। 2019 সালের 18 মে সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, যোগ্যদের তুলনায় অযোগ্যরা চাকরি পাওয়ার মতো একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে 350 জনের বিরুদ্ধে অভিযোগ, তাদের সুপারিশপত্র নিয়োগপত্র খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন। সেখানে কোনো গড়মিল থাকলে বেতন বন্ধ করতে হবে। 4 দিনের মধ্যে খতিয়ে দেখতে হবে নথি। এর পাশাপাশি সুপারিশপত্র কিভাবে পেয়েছিলেন এবং কিভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তা হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে। অভিযুক্ত 350 জনকেও মামলার সঙ্গে যুক্ত করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। করোনার মধ্যেও মোবাইল ফোনে ডেকে ডেকে চাকরি দিয়েছে। এর পিছনে শুধুমাত্র অনেক তৃণমূল কংগ্রেসের মালিকরা যুক্ত, মাথারা যুক্ত, শিক্ষামন্ত্রী যুক্ত, তার পুরো ব্যবস্থাপনা যুক্ত। এটাতে সিবিআই ছাড়া কোনো বিকল্প হতে পারে না। এবং এই 350-500 নয়, জোড়া 1000-এর বেশি তৃণমূল কংগ্রেসের নেতারা আত্মীয়দের ঢুকিয়েছেন, আর বাকি তো টাকা পয়সা মাল করিয়ে নিয়ে ঢুকিয়েছেন। জল যে কতদূর বিস্তৃত হয়েছে সেটা কিন্তু এক্ষুনি বুঝতে পারবেন না, কিন্তু গোটা জায়গাটা একটা দারুণভাবে ভ্রষ্টাচার ছেয়ে গেছে। সেইটা গভীরে না ঢুকলে পরে বোঝা যাবে না যে এটা কোন লেভেলে পৌঁছেছে। সুতরাং এটা সিবিআই ইনভেস্টিগেশন একান্ত দরকার। এটাই হচ্ছে একটা সরকার নির্লজ্জ। একটার পর একটা রায় বেরোচ্ছে, একটার পর একটা মন্তব্য মাননীয় বিচারপতিগণ করছেন।
এর জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে বেকার যুবকরা, যারা চাকরি প্রার্থীরা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বিড়ম্বনা হচ্ছে দাঁড়িয়ে আজকে যে চাকরির নিয়োগপত্র পেল তাদের অপদার্থতার জন্য, ভুলের জন্য আবার সেই নিয়োগপত্রটা কেড়ে নেওয়ার নির্দেশ আসছে। এই দুটোর জন্যই দায়ী হচ্ছে তৃণমূল। আদালতের রায়ের ওপর তো কিছু বলা যায় না। এ ব্যাপারে রাজ্য সরকার, আমাদের এজি, তারা যেটা করার বা হাইয়ার জায়গায় যাওয়ার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। 14ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এর আগে এসএসসির গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় 525 জনের বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন 3 জন। এবিপি আনন্দ।